এই দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? ভালো আছি, এবং এই হোমিও ওষুধ খেয়ে মানে যেমন একটা আরামও পাইছি, আবার মানে শারীরিকভাবেও, মানে সব দিক দিয়ে যে হোমিও ওষুধ যে আসলে একটা ভিতর থেকে মানে তার গোড়াটা নির্মূল করে, এইটা কিন্তু আমি মানে বুঝতে পারছি। এবং আমি আপনাদের সামনে আজকে পেশেন্টকে প্রেজেন্ট করতে চাই, যিনি বেসিক্যালি আমাদের কাছে এসেছেন 2023 সালের এপ্রিল মাসে। উনি একজন পেশায় স্কুল শিক্ষিকা, 47 বছর বয়স্কা এই মানুষটি প্রথম আমাদের কাছে যখন এসেছিলেন তখন প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে এসেছিলেন এবং বহুদিন ধরে অ্যালোপ্যাথি চিকিৎসা তার চলছিল, এবং এই শ্বাসকষ্ট এমন একটা পর্যায়ে চলে যেত যে তাকে প্রায় হাসপাতালে প্রায় ভর্তি করতে হতো এবং সেখানে অক্সিজেন দিতে হতো। অ্যাকচুয়ালি তার যা ডায়াগনোসিস ছিল সেটা হচ্ছে অ্যাজমা। আপনারা জানেন যে অ্যাজমা, সকলেই জানেন যে অ্যাজমা দুই রকমের হয়, একটা ব্রঙ্কিয়াল অ্যাজমা, একটা কার্ডিয়াক অ্যাজমা। এক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমাই ছিল, এবং ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে যেটা যখন কঠিন অবস্থায় পরিণত হতো, যখন তাকে হাসপাতালে ভর্তি করতে হতো, সেই অবস্থাটাকে বলা হয় স্ট্যাটাস অ্যাজমাটিকাস। যাই হোক, আবার অক্সিজেন দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে প্রায় এরকম কষ্টের মধ্যে পড়তে হতো। এই অবস্থায় উনি আমাদের কাছে আসেন, এবং তার সঙ্গে তার যে আরো যে রোগগুলো ছিল সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার হিমোগ্লোবিন ইট্রেট ডিজিজ ছিল, যেখানে তার হিমোগ্লোবিন প্রায় কমে যেত, এবং থাইরয়েডে উনি হাইপোথাইরয়েডিজমে সাফার করেন। এরকম একটা কমপ্লিকেটেড সিচুয়েশন নিয়ে আমাদের কাছে আসেন, এবং আমরা তখন ওনার সমস্ত কিছু দেখে ওনার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট শুরু করেছিলাম। তো যেহেতু এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যাকচুয়ালি ব্রঙ্কিয়াল অ্যাজমায় কি হয় আমি আপনাদের একটু বলি। এটা একটা ক্রনিক একটা ডিজিজ, যেটা কন্টিনিউয়াসলি চলতেই থাকে, এবং একটা ইনফ্লামেশন হয়, বিশেষ করে আমাদের যে রেসপিরেটরি ট্রি আছে তার নিচের দিকের যে অংশটা, যেটাকে আমরা ব্রঙ্কিয়াল টিউব বলি, সেই ব্রঙ্কিয়াল টিউবের মধ্যে একটা ইনফ্লামেশন হয়, যার ফলে ব্রঙ্কাস গুলো খুব সোয়েলিং হয়ে যায়, এবং সোয়েলিং হয়ে গিয়ে তার মধ্যে ইনফ্লামেশনের জন্য ফ্লুইড জমার জন্য কি হয় না, সেখানে একটা কনস্ট্রিক্টিং সিচুয়েশন তৈরি হয়, মানে বুকটা চেপে ধরে, তখন বায়ু ঠিক মতো ফুসফুসের মধ্যে আসতে পারে না, এবং তখন পেশেন্ট জোর করে শ্বাস নিতে গেলে তার মধ্যে একটা হুইজিং সাউন্ড হয়, যেটাকে আমরা রঙ্কাই বলি। তো যাই হোক, এই সমস্ত জিনিস নিয়ে উনি এসেছিলেন। আমি আপনাদের কাছে জাস্ট একবার একটু দেখাবো যে একটা নর্মাল ব্রঙ্কিওল হচ্ছে এইরকম হয়, নর্মাল মানে ব্রঙ্কাস এরকম হয়। সেটাই যখন লাংয়ের মধ্যে এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি করে, সেটা তখন দেখতে অনেকটা ফুসফুসের মধ্যে এইরকম দাঁড়ায়। আবার যে কন্ডিশনটা তৈরি হয়, যেটা খুবই কনস্ট্রিক্টেড হয়ে যায় এবং ফুলে গিয়ে দেখুন এর ইয়েটা ছোট হয়ে যায়, এর শ্বাসনালীর যে টিউবের যে ডায়ামিটারটা সেটা ছোট হয়ে যায়, এবং এর মধ্যে অনেক সময় ইনফ্লামেশনের জন্য ফ্লুইড আসে, যেটাকে আমরা মিউকাস বলি। এই মিউকাসটা থাকে এবং চেপে ধরে, এবং ইনফেকশন থাকে, যার ফলে পেশেন্টের খুব শ্বাসকষ্ট হয়, এবং এটা একটা গভীরতর অবস্থায় পৌঁছায়। এই মুহূর্তে সারা পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে হিসাব, তাতে 339 মিলিয়ন মানুষ এই ব্রঙ্কিয়াল অ্যাজমায় সাফার করছে। অর্থাৎ শিশুদের মধ্যে এই ব্রঙ্কিয়াল অ্যাজমা একটা বিরাট আকার ধারণ করেছে। বেসিক্যালি এখানে যেটা দেখা যায় যে আমরা দেখি যে এর একটা হেরিডিটারি, অর্থাৎ পূর্বপুরুষদের মধ্যে যদি অ্যাজমা থাকে, তার পরবর্তী জেনারেশনের মধ্যেও অ্যাজমা পৌঁছে যায়। ওনার ক্ষেত্রে যেমন ওনার চাচা এবং ওনার দাদু, তাদের দুজনকার মধ্যেই এই ব্রঙ্কিয়াল অ্যাজমা ছিল, যেটা ইনহেরিট করেছেন হয়তো। আর হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় বেসিক্যালি এখন যেভাবে পলিউশন বেড়েছে, সেই পলিউশনের জন্য, দূষিত আবহাওয়ার জন্য, এবং এয়ারে এত বেশি পলিউশন হয়েছে, ডাস্ট এত বেশি অ্যালার্জেন রয়েছে, যার ফলে এগুলো ট্রিগার্ড হয়, এগুলো আরো বেশি মানে বারবার করে অ্যাটাক হয়, এবং যার ফলে পেশেন্টদের মধ্যে এই ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্টের সংখ্যা দিনে দিনে বাড়ছে। এবং ওনার একটা জিনিস হতো কি, যেহেতু হিমোগ্লোবিন কমে যেত, ওনার পা ফুলে যেত, মুখও খুব ফুলে যেত। এখন বর্তমানে আমাদের চিকিৎসায় পা ফোলাটা কমেই গেছে, মুখ ফোলাটাও কমেছিল, সম্প্রতি আবার একটু দেখা যাচ্ছে।
কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি ইমপ্রুভ করেছে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ওনার শ্বাসকষ্টটা একেবারেই নেই, খুব অল্প একটু হয়। আর যেটা আছে সেটা হচ্ছে যে ওনার প্রথমে উনি যখন সিবিসি করে নিয়ে এসেছিলেন, টোটাল ব্লাড কাউন্ট করে নিয়ে এসেছিলেন, তখন ওনার হিমোগ্লোবিন ছিল 9 সামথিং। আর 24 সালে আমরা আর একটা রিপোর্ট করাই, তখন ওনার 10.4। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে ওই হিমোগ্লোবিন রিপোর্টটা একটু দেখাতে বলছি। 10.4 যে 24 সালে যেটা আমি করেছিলাম, যেটা 10.4 আছে, ওটা একটু দেখান। ওই যে দেখুন হিমোগ্লোবিন 10.4 আছে। হ্যাঁ, এরপরে আমরা খুব সম্প্রতি আজকে আমরা একটা রিপোর্ট করে এনেছি, আজকে আপনাদের সামনে আমি যখন ওনাকে প্রেজেন্ট করছি, তাতে প্রায় এখন কত দাঁড়িয়েছে, প্রায় 11 পয়েন্ট। ওই রিপোর্টটা আমি দেখাতে বলছি, এখন এসছে 11.5। সুতরাং গ্র্যাজুয়ালি ওনার ইট রেটের জন্য যে হিমোগ্লোবিনটা কমে যেত, দেখা যাচ্ছে সেটা এখন রিভার্স হয়ে গেছে, আমরা হিমোগ্লোবিন লেভেলটাও আস্তে আস্তে বাড়াতে পারছি। অর্থাৎ হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে আমরা যেমন এরকম ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্টকে অনেক ভালো রাখতে পারি, যদি ঠিকঠাক মতো লাইফস্টাইলটা আমরা ম্যানেজমেন্টের মধ্যে রাখতে পারি লাইফস্টাইল, এবং যদি অ্যালার্জেন গুলো থেকে একটু দূরে রাখতে পারি পেশেন্টকে, তাহলে পেশেন্ট খুব ভালো থাকেন। তা যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। উনি কেমন ছিলেন, কি নিয়ে এসেছিলেন এবং উনি কেমন ছিলেন সেটা উনি নিজের মুখেই আপনাদের সামনে বলবেন। আপনি বলুন। আমি প্রথমে 2017 মানে 17 সাল থেকে আমার বেশি শুরু হয় আর কি। তো শ্বাসকষ্ট যখন হয় তখন মানে প্রায় হয়, একটু মানে ঠান্ডা লাগলে ডাস্টেও হয়, আবার কোল্ডেও, মানে পানিও নাড়তে পারি না, আবার কোনো বাইরেও মানে কোনো ঝাড় মানে কোনো কিছুই কাজ করতে পারতাম না এরকম। তখন আমার ইনহেলার সব সময়, মানে আর কিছু না থাক বেগের মধ্যে, আমাকে কোথাও বাইরে গেলে ইনহেলারটা একদম সাথে রাখতে হয় সবার সাথে। কতবার নিতে হতো সারাদিন ইনহেলার সেই সময়? হ্যাঁ, কোনো সময় দেখেন যে একটু জার্নি করলাম, একটু ইয়ে লাগলো, দেখেন যে শ্বাসকষ্ট হয়ে গেলো, মানে সব সময় সারাদিন এরকম দিনে কতবার নিতে 2-3 বার। হতো তখন? দিনে কয়েকবার, মানে কখনো বেশি 2-3 বার, কখনো আবার তার বেশিও হয়, এরকম হয় হইতো। তারপরে তখন ওই যে মনাস খাইতাম রেগুলার, মনাস না খেলে হইতোই না। আর খাবারেরও অনেক ইয়া ছিল তখন, মানে খাদ্য এটা খাইলে সমস্যা, ওটা খাইলে সমস্যা, অনেক বাধা ছিল। তখন আপনাকে অ্যান্টি অ্যালার্জিক খেতে হতো, তাই তো? হ্যাঁ, অ্যান্টি অ্যালার্জি খেতে হতো, খাবারও অনেক রেস্ট্রিকশন ছিল তখন। এরকম ভাবে মানে চলতে থাকলাম, তখন শরীর এত অবস্থা হইলো যে আমি আর উঠতে পারতেছি না, খুবই খারাপ অবস্থা। তারপরে তো এরকম চলতে থাকলো, আবার মাঝে আপনি মধ্যেই আমাকে হাসপাতালে যেতে হয়। অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখিয়েছিলেন? হ্যাঁ, এলোপ্যাথি ডাক্তারকে দেখিয়েছিলাম। উনারা এই যে রটা হেলার, ইনহেলার, মানে এগুলাই বলছে যে এগুলাই দিতে হবে, কিন্তু ওই রটা হেলারটা আমি নিতে পারতাম না, ওইটা সহ্য করতে পারতাম না। ওইটা নিলে মনে হচ্ছে আরো সমস্যা হইতো। তখন ওই প্রায় নেবুলাইজার করতে হইতো হাসপাতালে গিয়ে, মানে নেবুলাইজার হ্যাঁ, দিতে হতো। নেবুলাইজার দিয়ে শ্বাসনালীটা পরিষ্কার করতে হইতো। মানে এরকম একটা জীবনটা একদম মানে অস্বস্তিকর, মানে স্বাভাবিক কাজকর্ম, আমি যেমন টিচার, স্কুলে গিয়েও আমি সঠিকভাবে কিচ্ছু করতে পারতাম না, মানে ক্লাস করাতে পারতাম না। জীবনের পর একটা এমন একটা মানে অনীহা, মানে কিরকম একটা, বাড়ির লোকজনও আমাকে নিয়ে খুব টেনশনে থাকতো, আমাকে একা রেখে কোথাও যাওয়া কিংবা কোথাও একা ছাড়া, মানে একটা অন্যরকম একটা অবস্থা ছিল। অ্যালোপ্যাথি ওষুধ খাইতাম, কিন্তু ওই রেগুলার খেতে হতো, যদি একদিন মিস দিছে আবার মানে। তারপর কি করলেন? তারপরে তো তখন এরকম চলতে থাকলো, তারপরে তখন এই আপনাদের এডটা পাইলাম। এই এড পাওয়ার পরে তখন তো আপনাদের এখানে চলে আসলাম। আসার পরে এই ওষুধ খাচ্ছি, আপনাদের ওষুধ খেতে খেতেই মাঝখানে কিছুদিন আপনাদের ওষুধ খেতে খেতে ইনহেলার নিতে হয়েছিল। তারপরে আস্তে আস্তে এখন এই 24 সালে একদম টোটাল আর কোনো আমার ইনহেলার নিতে হয় না। এই ভেরি মেডিসিন গুড। খেয়েই আমি এখন যেমন আমার কোল্ডেও সমস্যা হচ্ছে না, ডাস্টেও তেমন একটা, এখন আমি ঝাড়ু দিতে পারি, বাইরে সব কাজ করতে পারি। আবার পানি নাড়তেছি ভোরবেলা উঠে, নামাজ পড়ে সকালবেলা নামাজ পড়ে উজু করতে পারতাম না গরম পানি ছাড়া, এখন আমি ঠান্ডা পানিতেও ইনশাল্লাহ করতে পারি। আর এখন ইনহেলার নিতে হয় না। আবার খাওয়া দাওয়াও, যেগুলো আগে অনেক বাধা ছিল, যেই খাওয়া বাধার কারণে আমার শরীরে অনেক ঘাটতি হয়ে গেছিল, এবং এই যে হিমোগ্লোবিনটা কম হওয়ার একটা সেটাই কারণ ছিল, যে অনেক মানে এলোপ্যাথি ডাক্তার এটা খাওয়া যাবে না, অনেক বাধা ছিল। এটাও একটা কারণ ছিল যে আমার শারীরিক দুর্বলতা, যেখানে আমি উঠে দাঁড়াতে পারতাম না, মানে কাজকর্ম করারও খুবই মানে ইয়া ছিল। আর এখন আমার সেটা নাই, এখন সুন্দর সবকিছুই খেতে পারতেছি।
এখন সব খাইতেও পারতেছি, খাওয়ার পরেও আমার আর যে মানে সমস্যাটা, সেটা আমি পরীক্ষা করে দেখলাম যে মানে এটা আগে এটা খাইলেই সমস্যা হইতো, এখন সেই জিনিসটাও খাচ্ছি। যেমন আগে আমার কচু, তারপরে আরো অনেক কিছু পিছলা জিনিসগুলা, ঢেঁড়স, তারপরে এগুলা খাইলে খুব সমস্যা। এই দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? অনেক ভালো আছি। এবং এই হোমিও ওষুধ খেয়ে মানে যেমন একটা আরামও পাইছি, আবার মানে শারীরিকভাবেও মানে সব দিক দিয়ে যে হোমিও ওষুধ যে আসলে একটা ভিতর থেকে মানে তার গোড়াটা নির্মূল করে, এইটা কিন্তু আমি মানে বুঝতে পারছি এবং খুবই উপকার পাইছি। খুবই এই ধন্যবাদ উপকারটা, আপনাদের। হ্যাঁ, এই আপনি উপকার আমি অ্যালোপ্যাথি ওষুধ খেয়েও পাইনি, মানে ওষুধ খেতেই হইতো, এইটা হ্যাঁ, একটা খুবই ওষুধ খেতে হতো আপনাকে, অ্যালোপ্যাথি ওষুধ, আপনি খুব এর মধ্যে মানে, ছিলেন। এবং এটাও বলছিল যে আজীবন খেতে হবে, যতদিন বেঁচে হ্যাঁ, আছি। তাকে বলেছিল আজীবন খেতে হবে হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ, এটা কিন্তু একটা ডায়াবেটিসের এই মতো মুহূর্তে এটাও। উনি খুবই ভালো আছেন। এবং আমরা প্রথমে ওনার টোটালিটি করে, টোটাল কেস চেকিং করে, তারপর সেখান থেকে টোটালিটি করে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে টোটালিটি করে প্রথম যে ওষুধটা ওনার ক্ষেত্রে পেয়েছিলাম অন দি বেসিস অফ ইন্ডিকেশন, মানে সিমটমের উপর ভিত্তি করে, সিমটম সিমিলারিটিতে আমরা প্রথম যে ওষুধটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমরা ওকে মেডোরিনাম দিয়েছিলাম। মেডোরিনাম 0/6 পর্যন্ত আমরা এসেছিলাম। তার পরবর্তীকালে আমরা ওনাকে সিমটম যখন চেঞ্জ করে তখন ওনাকে আমরা ওষুধও পরিবর্তন করি, এবং ওষুধ পরিবর্তন করে আমরা যেখানে আমরা দেখেছিলাম যে ওনার শীতে খুব কষ্ট ছিল, তারপরে মিষ্টি পছন্দ করতেন না, খুব সিম্প্যাথেটিক ছিলেন, এবং ওনার প্রস্রাবটা ধরে রাখতে পারতেন না, প্রস্রাব বেশি পেলে এমনকি এমনও হতো যে প্রায় কাপড় নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হতো, এবং ওনার মধ্যে একটা গ্রিপ ছিল। তা এইরকম পরিস্থিতিতে এবং আরো যে সমস্ত রেসপিরেটরি ট্র্যাক্টের যে ডিজিজ, গলা অনেক সময় শ্বাসকষ্ট হলে অনেক সময় গলাটা বসে যেত, এইরকম একটা কন্ডিশনে আমরা ওনাকে শেষ পর্যন্ত কস্টিকাম আমরা সেন্টিসিমাল পরিস্থিতিতে দিয়েছিলাম 1M। এই 1Mটা ডিফারেন্ট টাইমে পেশেন্টের ইমপ্রুভমেন্টের উপরে ডিপেন্ড করে এই 1Mটা আমরা আমাদের প্রায় 3বার রিপিট করতে হচ্ছে। অবশ্যই সেটা খুব ডাইলিউটেড ফর্মে আমরা দিয়েছিলাম পরবর্তীকালে, এবং আলটিমেটলি পেশেন্ট আজকের যে অবস্থা দেখছেন, আজকের যে ভালো অবস্থা দেখছেন, এই ভালো অবস্থায় পৌঁছানো সম্ভব হয়েছে। ট্রিটমেন্ট চলবে, ট্রিটমেন্ট ওনার ট্রেটের জন্য এখন হিমোগ্লোবিনও অনেক ভালো হয়ে গেছে। আগে হিমোগ্লোবিন খুব চট করে অনেকটা নেমে যেত, সেটাও এখন অনেক ভালো হয়ে গেছে। আপনারা দেখলেন পেশেন্টের উন্নতিটা। এই মুহূর্তে আপনাদের সামনে আমার এইটুকুই বলার ছিল। ধন্যবাদ।